তোমার সত্যি অসীম মহিমা মা, তুমি সঠিক সময়ে আমাকে বাঁচাতে এলে। এরকমটা মনে মনে ভাবার পরে সে শাশুড়ি মা শারদাকে বলে, মা আমি এখন একটু বাড়ি যাচ্ছি, কিছু একটা ব্যাপার হয়েছে, পরে তোমাকে বলবো। তার কথা শুনে শারদা একটু ঘাবড়ে গিয়ে বলে, বৌমা যাও যাও, আমি এখানে সামলে নেব। এরকমটা বলে অনামিকা আনন্দ সহকারে সেখান থেকে বাড়ির দিকে রওনা দেয়। অনামিকা ভাবে সে অনন্যার হাত থেকে বেঁচে গেছে। ততক্ষণে অনন্যার গাড়িটি এসে পাশেই থামে। অনামিকা ঘাবড়ে যায়। অনামিকা গিয়ে অনন্যার গাড়িতে চেপে বসে। অনন্যার জবরদস্তি করাতে অনামিকা তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। অনন্যা ঘরে গিয়ে বসে, সারা ঘর দেখতে লাগে। অনামিকার বাড়িটি পুরনো হওয়ার কারণে চারিদিক থেকে একটু একটু করে ভেঙে ভেঙে পড়ছিল। তা দেখে, অনামিকা, আমি এখানে মণ্ডল অধিকারীর পদে এসেছি। দেখে তো মনে হচ্ছে এই বাড়িটি অনেক পুরনো, যে কোনো সময় ভেঙে যেতে পারে। কালেক্টরের সাথে কথা বলে একটা নতুন বাড়ির ব্যবস্থা করছি, কি বলিস? এ কথা বলার জন্য অনন্যা তোর অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমি এটা নিতে পারবো না। যে যা আছে তাতেই আমি খুশি। শুনে ভালো লাগলো লেখাপড়া করে তুই মণ্ডল অধিকারী হয়েছিস, খুব ভালো। শুনে খুব ভালো লাগলো অনামিকা। আমার তোর সাহায্যের প্রয়োজন নেই রে, আমি জানি এই বাড়িটাকে কিভাবে সারাতে হবে। চা খেয়ে যাবি কিন্তু, হ্যাঁ? তার এভাবে বলাতে থাকার জন্য মাথার ওপরে ছাদ নেই, কিন্তু দেখো কত অহংকার, যা ইচ্ছে করতে পারো। এমনটা বলে সেখান থেকে সে চলে যায়। অনামিকা গভীর চিন্তায় পড়ে যায়। সে চোখের সামনে কলা পাতা দেখতে পায়। তারপর রমেশকে সঙ্গে করে নিয়ে সে সঙ্গে সঙ্গে কলা বাগানে যায়। দেখো, আমি জানি না কি করবে আর কিভাবে করবে, কিন্তু শীতকাল আসছে, ঘরের ছাদ দেওয়াল ভেঙে পড়ছে। তুমি যত হয় কলা পাতা কাটো, এই কলা পাতা দিয়ে আমি একটা বাড়ি বানাবো। অনামিকার কথা মতো রমেশ কলা পাতা কাটতে লেগে যায়। সেই কলা পাতাগুলোকে অনামিকা একটা টেবিলের উপরে এনে রাখে। রমেশ অনেক কলা পাতা কাটে। অনামিকা সে কলা পাতাগুলোর বান্ডেল বানায়। তারপর তারা দুজনে সে বান্ডেলগুলো মাথায় তুলে নেয়। তারপর রমেশ অনামিকাকে সাহায্য করতে লাগে। অনামিকা মইয়ের ওপরে চেপে কলাপাতা দিয়ে নিজের ঘরকে ছাউনি দিতে লাগে। বিকেল অবধি তারা নিজেদের পুরনো বাড়িটিকে কলাপাতা দিয়ে একদম নতুন বাড়িতে বদলে দেয়। শারদা দোকান বন্ধ করে, প্রসাদ গ্রামে গেছিল, সে ফিরে আসে। দুজনে এসে দেখে কলাপাতার বাড়ি। তারা ভীষণ আনন্দিত হয়। শারদা, এটা কি আমাদের বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়ি। শীতকাল আসছে তো, তাই হয়তো বৌমা শীতের থেকে বাঁচার জন্য কলা পাতা দিয়ে ঘরটাকে ছেয়েছে। এ কথা চর্চা করে শারদা প্রসাদ ঘরের ভেতরে যায়। ভেতরে অনামিকা রান্না করছিল। হরিশ আর ভাবনা নিজেদের হোমওয়ার্ক করছিল। রমেশ কারোর সাথে ফোনে কথা বলছিল। এভাবে অনামিকার বানানো কলাপাতার ঘরে সকলেই খুব আনন্দে জীবন কাটাতে লাগে। খুব বড় বিজনেসম্যান চক্রধরের বাড়ি ছিল সেটা। একটি দামি সোফার উপরে চক্রধর বাবু বসেছিলেন। ঠিক তার সামনে 30 বছরের রমেশ খুব আজ্ঞাকারীর মতন দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় অনামিকা শাড়ি পরে তার দিকে আসে। দাঁড়িয়ে থাকা রমেশকে দেখে সে বলে, রাম, তুমি এভাবে কেন দাঁড়িয়ে আছো? বসো। আঙ্কেল আমার স্থান খুব ভালো করে জানেন, তাই তিনি আমাকে বসতে বলেননি, আর আমিও বসিনি। কারেক্ট মিস্টার রমেশ, আমি একজন বিজনেসম্যান, আর প্রত্যেকটা জিনিসকে আমি বিজনেসের মতনই দেখি। আর এখন আমার মেয়ের বিয়েটাকেও আমিও সে কথাই বলছি আঙ্কেল। আমি নিজে এমসিএ, আর এটাকে কোয়ালিফিকেশন ভাববেন না। আসলে বলতে চাই, আমি একজন মিডল ক্লাস, আর আমি এই লাভ ম্যারেজে বিশ্বাস করি না। অনেক চেষ্টা করেছি, কিন্তু অনু এ কথা মানতেই রাজি নয়। এভাবে বলাতে অনামিকা ভীষণ রেগে যায়। সে রমেশকে কষে একটা থাপ্পড় লাগায়। চক্রধর দেখতেই থেকে যান। অন্যদিকে এক অজপাড়া গ্রামে প্রসাদ আর শারদা একটি মাটির ঘরে থাকতেন। শারদা ভালোভাবে ঘরে বসেছিল। প্রসাদ খুব চিন্তিত অবস্থায় তার কাছে আসেন। আহা, তুমি এত চিন্তা করো না। সে শহরে বড়লোক বাড়িতে বড় হয়েছে, সে আমাদের গরিব বাড়ির ছেলেকে কেন বিয়ে করতে যাবে? এখনো তুমি ওই অনামিকার সাথে কথা বলনি তো, তাই তুমি বলছো? আমি কথা বলেছি, সে মন থেকে আমাদের ছেলেকে কতখানি ভালোবাসে আমি তা জানি। তার মানে তুমি বলছো ওই বড়লোক বাড়ির মেয়ে আমাদের ছেলেকে বিয়ে করবে, আর তারপর আমাদের ছেলেকে আমাদের থেকে দূরে টেনে নেবে? না শারদা, না। সে বলেছে আমাদের ছেলেকে বিয়ে করে সে আমাদের বাড়িতে আসবে থাকতে। আমি চাই সে যেন সব সুখ সুবিধা এখানে পায়, কিন্তু অত টাকা আমি কোথায় পাবো?
কোথা থেকে